তদারকি সংস্থা বন্ধ করল ট্রাম্প প্রশাসন। অভিবাসী ডিটেনশনে রেকর্ড মৃত্যুর মধ্যেই চরম বিতর্ক। মার্কিন হামলা সত্ত্বেও অক্ষত ইরানের পরমাণু সক্ষমতা, যুদ্ধের মধ্যেই পরমাণু বোমার ঝুঁকি। নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে ইউএসএফ বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে হওয়া দুর্ব্যবহার ও কর্মকর্তাদের অসদাচরণ তদন্তকারী সংস্থা অফিস অফ দ্য ইমিগ্রেশন ডিটেনশন অম্বুডসম্যান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আনুষ্ঠানিকভাবে এই দপ্তরটি বন্ধের ঘোষণা দেয়। ট্রাম্প প্রশাসন দাবি করছে যে তারা সরাসরি এই দপ্তরটি বন্ধ করেনি, বরং কংগ্রেসের পাশ করা নতুন বাজেটে এই দপ্তরের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, যার ফলে এটি এখন অকার্যকর। বর্তমানে সরকারি ওয়েবসাইট থেকে এই দপ্তরের তথ্যগুলো আর্কাইভ হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছর থেকেই প্রশাসন বিভিন্ন তদারকি সংস্থাকে লক্ষ্যবস্তু করে আসছিল, যার চূড়ান্ত পরিণতি হিসেবে এই সংস্থাটি বন্ধ হলো। এই সংস্থাটি এমন এক সময়ে বন্ধ করা হলো যখন মার্কিন ডিটেনশন সেন্টারগুলোতে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2026 সালের প্রথম 4 মাসেই অন্তত 18 জন বন্দী ডিটেনশনে মারা গেছেন। গত বছর এই সংখ্যা ছিল 31 জনে, যা গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে তদারকি সংস্থা বন্ধ হওয়ার ফলে ডিটেনশন সেন্টারগুলোতে জবাবদিহিতা শূন্যে নেমে আসবে। ফিলিস্তিনি আমেরিকান নারী লিকা কুর্দিয়া এবং হায়াম এল গামাল ও তার 5 সন্তানের ডিটেনশন কেন্দ্রগুলোতে অমানবিক আচরণের শিকার হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিল। গাজায় 175 জন আত্মীয় হারানো লিকাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছিল। যদিও তারা এখন মুক্তি পেয়েছেন, তবে অম্বুডসম্যান অফিস বন্ধ হওয়ার ভবিষ্যতে এই ধরনের ঘটনায় বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে দাবি করলেও মানবাধিকার কর্মীরা একে মৌলিক অধিকার লঙ্ঘন এবং সংখ্যালঘুদের উপরে নিপীড়নের হাতিয়ার হিসেবে দেখছেন। গত 2 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ভয়াবহতা সত্ত্বেও তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে দফায় দফায় বিমান হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কাঠামো ধ্বংস করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি আজই পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয় তবে তাদের সময় লাগবে মাত্র 9 মাস থেকে 1 বছর। গত বছরের জুনে অপারেশন মিডনাইট হ্যামার এবং চলতি বছরের অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা গুড়িয়ে দেওয়া। কিন্তু গোয়েন্দাদের মতে ট্রাম্প প্রশাসনের হামলাগুলো মূলত ইরানের সামরিক অবকাঠামো ও প্রতিরক্ষা শিল্পের ওপর আঘাত হানলেও উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় পুরোটাই অক্ষত রয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ধারণা করা হচ্ছে এই মজুতের বড় একটি অংশ ইস্পাহানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের একটি দুর্ভেদ্য ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে। মার্কিন বিশ্লেষক এরিক ব্রুয়ারের মতে এই টানেলগুলো মাটির এত গভীরে যে সাধারণ বোমা দিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব। এদিকে এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করেছেন যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্রাউন্ড রেইড বা সরাসরি স্থল অভিযানের পরিকল্পনাও বিবেচনা করছে। ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা এবং ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপে তেহরান কিছুটা কোণঠাসা হলেও তাদের পারমাণবিক স্বপ্নের অপমৃত্যু হয়নি বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মাননা জানাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের বিশেষ সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। ফ্লোরিডার ইউএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি মূলত এই 2 মেধাবী শিক্ষার্থীর মেধা এবং ক্যাম্পাসে তাদের অবদানের প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শ্রদ্ধা। এদিকে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় বুধবার ট্যাম্পায় আয়োজন করা হয়েছে। আগামী 9 মে সকালে দুবাই হয়ে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এই জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরভেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর গত 24 এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে লিমনের দেহাংশ উদ্ধার করা হয়েছিল। মেধাবী এই 2 প্রাণকে হারিয়ে বাংলাদেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই মরণোত্তর ডিগ্রি প্রদান তাদের প্রতি এক বিশেষ মর্যাদার স্বাক্ষর হয়ে থাকবে। পশ্চিম আফ্রিকার কেপ ভার্দের উপকূলে আটকা পড়া এমভি হুন্ডিয়াস ক্রুজ শিপে হান্তা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। গত 20 মার্চ আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে ইতিমধ্যে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও 7 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় 150 জন যাত্রী নিয়ে জাহাজটি বর্তমানে সমুদ্রের মাঝে ভাসমান, কারণ কোনো দেশই স্বাস্থ্য ঝুঁকির ভয়ে জাহাজটিকে বন্দরে ভিড়তে দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এই সংক্রমণের পেছনে 2টি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, ইঁদুর বা কোনো রডেন্টের মলমূত্র থেকে ছড়ানো সাধারণ হান্তা ভাইরাস। তবে দ্বিতীয় ও সবচেয়ে ভীতিকর কারণটি হলো আন্দিজ উপপ্রজাতির হান্তা ভাইরাস, যা সরাসরি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এই ভাইরাসের মৃত্যুহার প্রায় 40%, যা ক্রুজ শিপের মতো বদ্ধ পরিবেশে থাকা যাত্রীদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীরা হয়তো জাহাজেই সংক্রমণের শিকার হয়েছেন অথবা ভ্রমণের সময় কোনো সংক্রমিত অঞ্চলের সংস্পর্শে এসেছিলেন। লক্ষণ প্রকাশ পেতে কয়েক সপ্তাহ সময় লাগার কারণে জাহাজটি এখন একটি ভাসমান আইসোলেশন সেন্টারে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল জরুরি রোগীর ক্ষেত্রে জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের ক্যানারি দ্বীপপুঞ্জে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকরা যাত্রীদের আতঙ্কিত না হয়ে মাস্ক পরিধান এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তবে আটকে থাকা 150 যাত্রীর ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে পরবর্তী চিকিৎসা স্ক্রিনিং এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের উপরে। এই ঘটনা সমুদ্র যাত্রায় স্বাস্থ্য নিরাপত্তার অভাবকে আবারও সামনে নিয়ে এসেছে। গাজা ফ্লোটিলা বা নৌভিযানের সাথে যুক্ত 2 নারী কর্মীর সাম্প্রতিক এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌযানে ধারণ করা ভিডিওটিতে দেখা যায় 2 নারী কেফিয়াহ জড়িয়ে প্ররোচনামূলক নাচছেন। তাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক 2 কর্মী সাইফ আবুকেশেক এবং থিয়াগো আভিলা এর মুক্তি দাবি করা। ভিডিওটিতে তাদের পোশাকে ফ্রি সাইফ ও ফ্রি থিয়াগো লেখা ছিল। ভিডিওটি প্রকাশের সাথে সাথেই বিশ্বজুড়ে সমালোচনার ঢেউ ওঠে। সমালোচকদের প্রধান ক্ষোভের জায়গা হলো থিয়াগো আভিলা নিজে ফ্লোটিলার 3 স্বেচ্ছাসেবীর সাথে যৌন অসদাচরণ এর অভিযোগে অভিযুক্ত। একজন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে মুক্ত করার দাবিতে এভাবে খোলামেলা পোশাকে নাচানাচি করাকে অনেকেই অত্যন্ত অসংবেদনশীল ও পরিহাসমূলক বলে মন্তব্য করেছেন।
হামাসের হাতে নিহত ভুক্তভোগীর স্ত্রী হাইডি বাহরাম সহ অনেকেই এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, আটককৃত এই দুই ব্যক্তি পপুলার কনফারেন্স ফর প্যালেস্টিনিয়ানস অ্যাব্রোড নামক একটি সংগঠনের সাথে জড়িত, যা মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী গোপনে হামাসের হয়ে কাজ করে। এই ঘটনার প্রেক্ষিতে স্পেন ও ব্রাজিল ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ অপহরণের অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছে। অন্যদিকে ফ্লোটিলা কর্মীরা দাবি করছেন যে বন্দীদের উপরে ইসরায়েলি কারাগারে নির্যাতন চালানো হচ্ছে। মানবাধিকারের লড়াইয়ের আড়ালে এই ধরনের কর্মকাণ্ড ফ্লোটিলা অভিযানের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সমালোচকদের মতে নারী অধিকার ও মানবাধিকারের কথা বলে যারা আন্দোলন করছেন তারাই আবার যৌন অসদাচরণের অভিযুক্তদের জন্য অশ্লীল প্রচারণায় লিপ্ত, যা আন্দোলনের মূল চেতনাকেই বিসর্জন দেওয়ার শামিল। এই বিতর্কিত ইস্যুটি গাজা পরিস্থিতির পাশাপাশি ফ্লোটিলা কর্মীদের কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্পেনের আটলান্টিক অভিবাসন রুটে অভিবাসীদের আগমনের হার আশঙ্কাজনকভাবে কমেছে। 4 মে প্রকাশিত স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্র পথে আসা অভিবাসীর সংখ্যা ছিল 2276 জন, যা 2025 সালের একই সময়ের তুলনায় প্রায় 78.5% কম। সামগ্রিকভাবে স্পেনে আগত অভিবাসীর সংখ্যা 43% কমে দাঁড়িয়েছে 7923 জনে। কর্মকর্তারা এই সাফল্যের পেছনে মূলত সেনেগাল ও মৌরিতানিয়ার সাথে যৌথ টহল জোরদার এবং দ্রুত আশ্রয় আবেদন প্রক্রিয়াকে দায়ী করেছেন। তবে এনজিওগুলো সতর্ক করে বলেছে যে সমুদ্রপথে এই হ্রাস পাওয়া অভিবাসীরা হয়তো আরও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করছে অথবা মূল ভূখণ্ডের দিকে চলে যাচ্ছে, কারণ সেখানে সমুদ্রপথে আগমন 22% বেড়েছে। এছাড়া শীতকালীন ঝড়ে সীমান্ত বেড়া ক্ষতিগ্রস্ত হওয়ায় সিউটাতে স্থলপথে প্রবেশের হার 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের ক্রমবর্ধমান প্রযুক্তি ও পর্যটন খাতে কর্মরত পেশাজীবী এবং পর্যটকদের জন্য এই পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। অভিবাসনজনিত জরুরি পরিস্থিতি আগে যেমন বন্দরের অচলাবস্থা বা হোটেল অধিগ্রহণের মতো ঘটনা ঘটত, বর্তমানে তার হার কমেছে। তবু আবহাওয়া পরিবর্তনের সাথে অভিবাসীর সংখ্যা যে কোনো সময় বাড়তে পারে বলে কর্পোরেট ও ভ্রমণ ব্যবস্থাপক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্পেন এই পরিসংখ্যানকে পুঁজি করে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কাছে তাদের সীমান্ত সুরক্ষা কৌশল ও সংহতি তহবিলের কার্যকারিতা তুলে ধরছে। মাদ্রিদ চলতি মাসের শেষের দিকে জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স কাউন্সিলে যৌথ টহল কার্যক্রম 2027 সাল পর্যন্ত বাড়ানোর জন্য নতুন তহবিল দাবি করতে পারে। আপনি যদি পর্যটক বা ব্যবসায়িক উদ্দেশ্যে স্পেনে যাওয়ার পরিকল্পনা করেন, তবে ভিসা সংক্রান্ত নিয়মাবলী ও নথিপত্র সহজ করার জন্য ভিসা HQ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। এটি রিয়েল টাইমে ভিসা ট্র্যাক করতে ও নিয়ম মেনে চলতে সাহায্য করবে। উত্তর ইতালির এমিলিয়া রোমাগনা অঞ্চলের বিশাল সব গোদামে রাখা আছে দেশটির অন্যতম মূল্যবান এক সম্পদ। তবে এটি সোনা বা হীরা নয়, বরং চাকার মতো বিশাল আকৃতির হাজার হাজার চিজ বা পনির, যা পার্মিজিয়ানো রেজিয়ানা নামে পরিচিত। বাইরের মানুষের কাছে এটি চিজের পাহাড় মনে হলেও ইতালির দুগ্ধ উৎপাদনকারীদের কাছে এটি তাদের জীবনরেখা। ইতালির এই বিখ্যাত চিজ তৈরি করা হয় অত্যন্ত কঠোর নিয়মে। মাত্র 3টি উপকরণ, দুধ, লবণ এবং গ্রেনেড দিয়ে তৈরি এই চিজ বিক্রির আগে অন্তত 12 মাস বয়স্ক হতে হয়। অনেক ক্ষেত্রে এই সময়সীমা 24 থেকে 40 মাস পর্যন্ত গড়ায়। এই দীর্ঘ অপেক্ষার সময়ে খামারিদের প্রতিদিনের খরচ মেটাতে এক অনন্য সমাধান নিয়ে এসেছে ইতালির ক্রেডিয়াম ব্যাংক। তারা গত 1 শতাব্দী ধরে এই চিজের চাকাকেই বন্ধক বা কোলেটোরাল হিসেবে গ্রহণ করে ঋণ দিয়ে আসছে। ব্যাংকটির গোদামে বর্তমানে প্রায় 325 মিলিয়ন ইউরো বা $382 মিলিয়ন মূল্যের চিজ জমা আছে। যখন একটি চিজের চাকা গোদামে আসে, তখন সেটিকে ডিজিটাল পাসপোর্ট দেওয়া হয় এবং বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। 12 মাস পর বিশেষজ্ঞ দল হাতুড়ি দিয়ে আঘাত করে চিজের মান পরীক্ষা করে এবং উত্তীর্ণ হলে গুণমানের সিল দেয়। পাওলো গ্যাঞ্জারিলি বলেন, এই অর্থায়ন ব্যবস্থা ছাড়া পার্মিজিয়ানো রেজিয়ানের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না।
বর্তমানে এই শিল্পীটি বেশ চ্যালেঞ্জের মুখে। মুদ্রাস্ফীতির কারণে পশুখাদ্য ও বিদ্যুৎ খরচ বেড়েছে। 2025 সালে এই চিজের রপ্তানি প্রথমবারের মতো 50% ছাড়িয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। তবে 2026 সালের শুরুতেই মার্কিন শুল্ক বা ট্যারিফ থেকে 25% বৃদ্ধি পাওয়ায় রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতালির অভ্যন্তরীণ বাজারেও দাম বাড়ার কারণে বিক্রি কিছুটা কমেছে। পরম্পরা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের এই অভিনব মেলবন্ধনই টিকে আছে ইতালির 4 বিলিয়ন ইউরোর এই বিশাল চিজ শিল্প। প্রতিটি চিজের চাকা যেন কেবল খাবার নয়, বরং ইতালির ধৈর্য এবং ঐতিহ্যের একটি দলিল।